সমবেত সুবৃন্দ এবং শিক্ষার্থীরা, আমি তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে আমি আগেও লিখেছি, আমার বক্তৃতাও আছে, এখানেও একটা মুদ্রিত আমার প্রবন্ধ আছে, যেটা আমি পাঠ করব না, কিন্তু যেখান থেকে যার সারমর্মটা আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম কথাটা হলো যে উপসংহারে যে কথাটা আমি বলেছি সেইটি আমি শুরু করি। সেটা হলো এই যে জাতীয় ইতিহাসে দেখা যায় যে ইতিহাসের বিশেষ প্রয়োজনের মুহূর্তে, সংকটের মুহূর্তে ইতিহাস নিজেই একজন ব্যক্তিকে খুঁজে নেয়। আমাদের ইতিহাসে একটা অত্যন্ত সংকটময় সময় ছিল 1971 সালে 25শে মার্চ। তার সেই রাত্রে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছিল। যিনি এই যে আন্দোলনের, যে আন্দোলন স্বাধীনতার আন্দোলন, মুক্তির আন্দোলন ছিল, যিনি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি শেখ মুজিবুর রহমান। বোঝা গেল যে তিনি আর নেতৃত্ব দিতে পারবেন না। তার কথা ছিল যে তার সঙ্গে অন্য নেতারা বেরিয়ে যাবেন, আত্মগোপনে যাবেন। তিনি যখন দেখা গেল যে তিনি শপথ নন, তখন তাজউদ্দিন আহমেদ যেটা করেছিলেন সেটা হলো যে তিনি একটা ছোট বিবৃতি নিয়ে গেছিলেন, যেটা স্বাক্ষর করে দিবে সেটাকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করা সম্ভব হতো। এবং তিনি একটা টেপ রেকর্ডারও নিয়ে গিয়েছিলেন, যাতে যদি একটা বাণীর মতো তিনি দেন তাহলে সেটা প্রচার করা যাবে। কিন্তু শেখ মুজিবুর রহমান ওই মুহূর্তে এতদূর এগিয়ে বোঝা গেল যে তিনি আর অগ্রসর হতে পারছেন না। তখন তিনি বললেন যে আমি যদি স্বাক্ষর দিই তাহলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে হয়েছে। কিন্তু সেই মুহূর্তটা ছিল একটা ভয়ঙ্কর মুহূর্ত। তাজউদ্দিন আহমেদ বেরিয়ে এসছেন, তার অভিমান হয়েছে, তিনি মনে করেছেন তিনি আর কিছুই করবেন না। কিন্তু ইতিমধ্যে এই হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করার জন্য রওনা হয়ে গিয়েছিল। ঘটনাক্রমে তরুণ রাজনীতিবিদ আমিরুল ইসলাম তাজউদ্দিন আহমেদকে জোর করে অনেকটা বের করে নিয়ে গেছেন। এবং এই যে তিনি বেরিয়ে গেলেন, সেই বেরিয়ে যাওয়াটা একটা ওই যে খুঁজে পাওয়া, ইতিহাস যাকে খুঁজছিল সেই খুঁজে পাওয়া ব্যক্তিত্ব তিনি পরিণত হলেন। তারপরে মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি পরিচালনা করলেন। তো এই জায়গাটাতে এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। এই যে দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে এই যে তাজউদ্দিন আহমেদ রাজনীতিতে কেন এলেন, এটা একটা প্রশ্ন বটে। তিনি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি ইচ্ছে করলেই একজন বড় আইনজীবী হতে পারতেন, তিনি এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারতেন, তিনি তখনকার দিনে যেটা খুব আকর্ষণীয় সিভিল সার্ভিসে যেতে পারতেন। তিনি কোনোটাকে না গিয়ে রাজনীতিকে কেন এলেন? তার জবাবটা হচ্ছে, তার ডায়েরিগুলো পড়লে বোঝা যায়, তার জবাবটা হচ্ছে তার সংবেদনশীলতা। সেই সংবেদনশীলতাকেই তাকে পরিচালিত করছে এই রাজনীতিতে আসার জন্য। তিনি ছাত্র রাজনীতিতে করেননি, সরাসরি জাতীয় রাজনীতিতে চলে গেছিলেন। মুসলিম লীগের রাজনীতি করতেন, পাকিস্তান আন্দোলনে ছিলেন এই জন্য যে তাদের স্বপ্ন ছিল যে ওই আন্দোলন পাকিস্তান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এখানকার নিপীড়িত মানুষরা, যারা অধিকাংশ মুসলমান সম্প্রদায়, তারা মুক্তি পাবে। তো তাজউদ্দিন আহমেদের ওই সংবেদনশীলতার কয়েকটা ঘটনা তার ডায়েরিতে আছে। আমি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করি। একটা ঘটনা হচ্ছে এই যে 47 সালের
23শে আগস্ট অর্থাৎ স্বাধীনতার এক সপ্তাহ পরে তাজউদ্দিন আহমেদ ঢাকা রেল স্টেশনে গিয়ে দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা পড়ে আছেন। এটা দেখে তিনি মিটফোর্ড হাসপাতালে যোগাযোগ করলেন। মিটফোর্ড হাসপাতাল বলল তাদের কিছু করণীয় নেই। তিনি এবং তার এক বন্ধু দুজনে মিলে হাসপাতালে চলে গেলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলল যে আমরা কি করব? তখন স্টেশনে ছুটে এলেন স্টেশন মাস্টার, এরা বলছেন যে আমরা নোট লিখেছি, নোট আদান প্রদান হচ্ছে। তিনি বুঝলেন যে রাষ্ট্র স্বাধীন হয়েছে 14ই আগস্ট। আজকে 23শে আগস্টে এই ঘটনা ঘটছে যে রাষ্ট্র মানুষকে মুক্তি দেবে না। বিকেল বেলা তারা গিয়ে দেখেন যে বৃদ্ধা ওখানে নেই, অর্থাৎ তার মৃত্যু ঘটেছে। এইটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। দ্বিতীয় ঘটনা, আরেকটা ঘটনা হচ্ছে এই যে সলিমুল্লাহ এতিমখানার এতিম বাচ্চারা যত প্রয়োজনীয় খাবার পাচ্ছে না, তাই তারা ধর্মঘটে গেছে। এই ধর্মঘটের কারণে কয়েকজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কৃত এই এতিম ছেলেরা কোথায় যাবে তার কোনো সন্ধান তারা জানে না। তাজউদ্দিন আহমেদ ওখানে গেছেন। তিনি বলছেন যে আমি অত্যন্ত বিচলিত হলাম, বিশেষ করে এইটা দেখে যে আমাদের বড় বড় রাজনৈতিক নেতারা কেউ এই যে অসহায় এতিম বাচ্চাদের দিকে তাকাচ্ছে না। তৃতীয় ঘটনাটা হলো এই যে তিনি অনার্স পরীক্ষা দিতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির কারণে। এই বছর তিনি অনার্স দিতে পারবেন না। এই সময়টায় তিনি কি করবেন? তিনি তার অঞ্চলে ফিরে গিয়ে শ্রীপুর স্কুলে শিক্ষকতা করলেন। স্কুলে 100 টাকা বেতন তাও পাওয়া যাবে কি যাবে না নিশ্চয়তা নেই। এই প্রতিষ্ঠানকে তিনি গড়ে তুলতে চাইলেন। এই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি করলেন। এর বরাদ্দ যাতে সরকার বৃদ্ধি করে চেষ্টা করলেন। তারপরে তিনি আবার তাকে তো ফিরে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে। তিনি 3 মাস 3 দিন ছিলেন সেখানে। যখন তিনি বিদায় নিচ্ছেন তখন স্টেশনের সমস্ত ছেলেরা এসছে, স্কুলের শিক্ষকরা এসছে এবং সকলের মুখে সকলের চোখ অশ্রুসিক্ত, তার চোখ অশ্রুসিক্ত। কিন্তু তিনি বলছেন আমাকে তো যেতেই হবে, আমি চলে গেলাম। তৃতীয় ঘটনাটা এই যে মৃত্যু মহাত্মা গান্ধী মৃত্যু ঘটেছে। মহাত্মা গান্ধী মৃত্যুর ঘটনার কথা তিনি রাত্রে শুনেছেন। সেই রাত্রে তার ঘুম হয়নি। পরের দিন তিনি খাবার খেতে পাচ্ছেন না। তিনি বলছেন যে এইরকম ঘটনা তো আমি আগে কখনো ঘটেনি আমার জীবনে। আমার পিতা যখন মারা গেছেন, আমার মা আমার ভাতা বড় ভাই মারা গেছেন 4 বছর আগে, তখনও আমি এতটা শোকাবিহত হইনি। আমার বাবা মারা গেলেন 1 বছর আগে, তখনও আমার এরকম অবস্থা হলো না। গান্ধীর মৃত্যুতে আমি কেন এত ভেঙে পড়ছি? তার এবং যে গান্ধীকে আমরা শয়তান বলে জানি, তার প্রচার করছি, তার মৃত্যু আমাকে কেন এমনভাবে বেদনা দিচ্ছে? বেদনা দিচ্ছে এই জন্য যে তিনি বলছেন যে আমি মহৎ মানুষের সন্ধান করছিলাম এবং তেমন মহৎ মানুষ পাচ্ছিলাম না। গান্ধীকে তার একজন মহৎ মানুষ মনে হয়েছে। কাজে এই যে সংবেদনশীলতা, এই সংবেদনশীলতাই তাকে রাজনীতিতে নিয়েছে। আর ছিল কর্তব্য জ্ঞান, দায়িত্ববোধ এবং প্রত্যুৎপন্ন মতিত্ব। এই গুণগুলো তার চরিত্রের মধ্যে ছিল। যেমন ওই যে দিনলিপিতে তিনি উল্লেখ করেছেন যে তাদের চালাঘর একটা তৈরি হচ্ছিল, সেটাতে আগুন লেগে গেছে এবং যারা মিস্ত্রি তাদের কুপি থেকে আগুন লেগেছে। সন্ধ্যাবেলা তারা হতভম্ব। তখন তাজউদ্দিন বলছেন যে আমি দ্রুত ছুটে গিয়ে একবার মাথায় একটা তক্তা টেনে বের করলাম। তখন অন্যরা সবাই এলো, সবাই জিনিসপত্র সরালো, আগুনটা নির্বাপিত হলো। এই কর্তব্য জ্ঞান, এই উপস্থিত বুদ্ধি ছিল। এবং আরেকটা ঘটনা হচ্ছে যে তাদের পুকুরে তাদের তো
শাল গাছ হয়, ওই বৃক্ষ তাদের জন্য বিরাট সম্পদ, ভিজিয়ে রাখা হয়েছে, সেখান থেকে রস বেরিয়ে পানিতে পচন ধরেছে এবং তাদের মাছগুলো মরে যাচ্ছে। তখন তাজউদ্দিন কি বলছেন যে আমি কয়েকটা কলা গাছ কিনে কেটে ওখানে ফেলে দিলাম, কলা গাছ এই দূষণ থেকে মাছগুলোকে রক্ষা করবে। এই যে কর্তব্যবোধ এবং উপস্থিত বুদ্ধি, এইটা তার পরবর্তী জীবনে আমরা দেখেছি। একটা বিশেষ মুহূর্ত ছিল যখন তিনি ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করছেন 3 তারিখে এপ্রিলে। সেই দিন তখন তিনি ইন্দিরা গান্ধীর উদ্বেগ ছিল, বড় রকমের উদ্বেগ ছিল যে জাতীয়তাবাদী আন্দোলনের ফলে এই যে সংগ্রামীরা করছেন, আপনারা শুরু করেছেন, তারপরে যদি আবার পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী চেতনা উত্থান করে, তাহলে 2 বাংলা হয়তো এক হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেটা হয়তো বামপন্থীদের নেতৃত্বেই হবে, যেটা তিনি ভয় পাচ্ছিলেন। তাজউদ্দিন আহমেদ বুদ্ধি করে বাংলাদেশের প্রস্তাবিত যে পতাকা, জাতীয় পতাকা, যার মধ্যে তখনকার সময়ে যে বাংলাদেশ পূর্ববঙ্গের মানচিত্রটা আঁকা ছিল, সেটি সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং সেইটা দেখিয়ে তিনি বলবেন যে তিনি দেখে বুঝলেন যে বললেন যে এইটা আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম, এইটুকু, আর এর বেশি আমাদের নেই। তখন এই যে একই বলেন বাবু প্রত্যুৎপন্ন অতিরিক্ত যেটি তিনি সংসার জীবনে মেনে রেখেছেন, সেইটি এখানে পালন করেছেন। তো আমরা এটা দেখবো যে তিনি কেন, তিনি একটা প্রশ্ন, তিনি কেন রাজনীতি দেখলেন, ঠিক আছে, কিন্তু তিনি কেন জাতীয়তাবাদী আন্দোলনে গেলেন, তিনি কেন আওয়ামী লীগে গেলেন? তার সাথে বন্ধুরা মোহাম্মদ তোহা, ডাক্তার করিম এবং আব্দুল জলিল, তারা সকলে কমিউনিস্ট পার্টিতে চলে গেছে। আমাদের তাজউদ্দিন আহমেদ কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনে রয়ে গেলেন। এইটা একটা বড়, এটা একটা ব্যাখ্যা দরকার। এই ব্যাখ্যা তার লেখাতে, ডায়েরি থেকে পাওয়া যায়। ব্যাখ্যাটা হচ্ছে এই রকমের যে তাজউদ্দিন আহমেদ মুসলিম লীগে আস্থা হারিয়েছেন, কিন্তু তিনি বিশ্বাস করেন সংসদীয় রাজনীতিতে। তিনি সমাজতন্ত্র চান, কিন্তু সমাজতন্ত্রে পৌঁছার জন্য বুর্জোয়া গণতান্ত্রিক একটা বিপ্লব দরকার। এই তথ্য তখন প্রচারিত ছিল, আমরাও শুনেছি পরবর্তীতে। তাজউদ্দিন আহমেদ এই তথ্যে বিশ্বাস করতেন যে আগে সামন্তবাদ থেকে বেরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে এবং সেইখানে জনগণের যে বক্তব্য সেগুলো তুলে ধরতে হবে, তারপরে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেই জন্য তিনি একটা ওই জাতীয়তাবাদী দল করছিলেন, মুসলিম লীগকে পরিত্যাগ করেছেন। তারা উদ্যোগী হয়ে, তরুণ তাজউদ্দিন আহমেদ এবং তার বন্ধুরা উদ্যোগী হয়ে গণতান্ত্রিক ইয়ুথ ফ্রন্ট, ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট নামে একটা সংগঠন করলেন, মূলত বামপন্থীদের। কিন্তু সেটা দাঁড়ালো না। কেন দাঁড়ালো না? তার ব্যাখ্যা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে আছে। তিনি বলছেন যে ওটা কমিউনিস্টদের প্রতিষ্ঠান হবে, মনে বুঝলাম। তখন আমরা বললাম যে আমরা নাই। সেদিন থেকে ডেমোক্রেটিক ইয়ুথ লীগ, ডেমোক্রেটিক ইয়ুথ লীগ দাঁড়ালো না। যুবলীগ প্রতিষ্ঠিত হলো, তাজউদ্দিন আহমেদ যুবলীগের সঙ্গে জড়িত, কিন্তু যুবলীগ তো একটা ছোট প্রতিষ্ঠান, যুবকদের প্রতিষ্ঠান, এটা তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান হবে না। তিনি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করছিলেন, সংগঠন করছিলেন। কামরুদ্দিন আহমেদ ছিলেন চিন্তাশীল মানুষ, আইনজীবী, ট্রেড ইউনিয়নের নেতা। তার সাথে একত্র হয়ে তাজউদ্দিন আহমেদরা একটা গণ আজাদী লীগ বলে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করবেন ভাবলেন। তার ম্যানিফেস্টো লেখার জন্য
তাজউদ্দিন আহমেদ কি করলেন, তিনি ব্রিটিশ লেবার পার্টির যে ম্যানিফেস্টো সেইটা সংগ্রহ করলেন এবং তার মতো করে একটা ম্যানিফেস্টো দাঁড় করালেন। কিন্তু গণ আগামী লীগও দাঁড়ালো না, কেননা তো তাজউদ্দিন আহমেদ তো সার্বক্ষণিক রাজনীতিক নন। তো এই পরিস্থিতিতে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে। তাজউদ্দিন কিন্তু সঙ্গে সঙ্গে আওয়ামী মুসলিম লীগে যোগ দেননি। তার প্রধান কারণ এই যে ওই যে মুসলিম সম্প্রদায়ের কথাটা আছে ওইটা তার পছন্দ হয় না, তিনি সাম্প্রদায়িক রাজনীতি করবেন না। পরবর্তীতে তিনি দেখলেন যে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক দল হবে এবং সেখানে